আমরা পার্ট ওয়ানে যেটা দেখছিলাম সেটা এখন পার্ট টুতে দেখি। ওই যে তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন করি, এখন ধরো ফসফরাস পেন্টাক্লোরাইডে কি সংকর আয়ন ঘটে। এখন এটার দুইটা ফরম্যাট আছে, কথা বুঝছো? দুইটা ফরম্যাট বলতে এখন একটা ফরম্যাট বলতে তো তোমাকে যদি এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য এটা সূত্র হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন ইজ বের করার জন্য হাফ ইন্টু এম প্লাস ভি প্লাস মাইনাস 6। এখন এই সূত্র দিয়ে আসলে আমি যদি PCl5 এর জন্য বের করি তাহলে কি আসে? হাফ, এখানে এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় একযোজি পরমাণুর সংখ্যা, মনোভ্যালেন্ট অ্যাটম, একযোজি পরমাণুর সংখ্যা। অর্থাৎ যে যৌগটা নিয়ে আমরা কাজ করতেছি, যৌগে একযোজি পরমাণু আছে কিনা খেয়াল করো। এখানে ফসফরাস হলো একটা 15 নম্বর গ্রুপের মৌল, ক্লোরিন হলো একটা 17 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি 17 নম্বর আর 1 নম্বর গ্রুপের মৌলগুলো একযোজি, তো সেজন্য এখানে ক্লোরিনের সংখ্যা কয়টা? 5টা, সেজন্য এখানে একটা 5 বসবে। এই যৌগের মধ্যে যোজনী 1 এরকম 5 জন আছে, প্লাস বি মানে হলো কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। ফসফরাস পেন্টাক্লোরাইডে আমার কেন্দ্রীয় পরমাণুকে অবশ্যই ফসফরাস, কীভাবে বুঝলাম? এখানে ফসফরাস শুধু একটা আছে, তো এই জন্য তো এটা 15 নম্বর গ্রুপের মৌল, মানে ওখানে 5টা ইলেকট্রন আছে। এখন আমি যদি প্লাস মাইনাস এক্স এর কথাটা চিন্তা করি, সেটা কীরকম? তো আমি যদি তোমাকে বলি যে SO4 মাইনাস, আবার যদি বলি H2SO4, দুটা যুগে কোনটার চার্জ কত? মানে এটার চার্জ হলো -2, এটার চার্জ হলো 0। আমি যদি বলি NH4 প্লাস, এটার চার্জ কত? এটার চার্জ হলো তোমার +1। এখন চার্জ তো তাদের মূলক অনুসারে উপরে থাকে এরকম। এখন এখানে কি কোনো চার্জ আছে PCl5 এর? একইভাবে চিন্তা করো, এখানে কিন্তু কোনো চার্জ নেই, তাহলে এটা হবে +-0। এর প্রেক্ষিতে আমি তোমাকে জানিয়ে রাখি, সেটা হলো যদি আমাদের এটা NH4 এর জন্য আসতো, তাহলে আমাদের জন্য বোঝাটা শুধু NH4 হাফ তো থাকবে। এম কি হতো এখানে NH4 এ? একযোজি পরমাণুকে হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে, তাহলে 4 বসছে। প্লাস এখানে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কত না কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেন 15 নম্বর গ্রুপের মৌল, সেজন্য এর 5টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। এবার এই জিনিসটি খেয়াল করো, S4 এর মধ্যে চার্জ কিন্তু +1, তাহলে এখানে বসবে -1। মানে এটা দ্বারা বোঝায় যে এখানে যদি প্লাস পার্ট থাকে সেটা মাইনাস অংশ হয়ে বসবে, মাইনাস থাকলে প্লাস হয়ে বসবে। এখন আসো, এখানে যদি আমি তোমাকে এটা লিখাই হাফ ইন্টু, তাহলে এখন 4 আর 5 9, 9 থেকে 1 চলে গেলে 8, তাহলে এটা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসে 4, তাহলে এখন 4, এটা আছে 4। তোমাদের একটা চার্ট মনে রাখতে হবে, সেটা হলো যদি 2 হয় সেটা হবে SP, যদি 3 হয় সেটা হবে SP2, যদি 4 আসে রেজাল্ট সেটা হবে SP3, আবার যদি 5 হয় সেটা হবে SP3D, যদি 6 হয় তাহলে হবে SP3D2। তাহলে তুমি খেয়াল করো এখানে 4 পাইছো, এটা SP3 সংকর আয়ন ঘটে NH4 প্লাসের মধ্যে। এটা MCQ এর জন্য, তুমি এগুলো এখন হয়তো প্রথমবার অনেক কঠিন লাগছে, কিন্তু পরে দেখা যাবে তুমি নিজে এগুলো অটোমেটিক করে ফেলতে পারতেছো। তাহলে এখন আমরা এটা PCl5 এর জন্য চিন্তা করি, এখানে হাফ, 5 কত 10 শূন্য, তাহলে এটা কিন্তু 5n, তাহলে 2 দিয়ে 10কে ডিভাইড করলে রেজাল্ট উইল বি 5। 5 যদি হয় তাহলে এটা কি হয়? SP3D। এখন আমরা বুঝলাম যে PCl5 এ যদি আমরা MCQ এর জন্য করি তাহলে এটার সংকরায়নটা আসবে SP3D। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা সংকরায়নটা বের করতে পারি। এর মধ্যে আমরা তোমাদের একটা জিনিস শিখাইছিলাম, সেটা হলো ধরো মিথেন CH4, তারপর হচ্ছে তোমার পানি, তারপর হলো তোমার অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে তুমি চিন্তা করো সবার জন্যই কিন্তু রেজাল্ট 4 আসবে, সবার জন্য রেজাল্ট আসবে 4 আসবে, তাহলে এটা সবার মধ্যেই SP3 সংকরায়ন ঘটে। কিন্তু SP3 সংকরায়ন ঘটলে এদের বন্ধন কোণের মান কত হয়? 109.5 ডিগ্রি এবং আকৃতি হয় চতুস্থলকীয়। ওকে, এখন যদি এটা চতুস্থলকীয় হয় তাহলে এটা কিন্তু নর্মাল কেসেস, কিন্তু আমরা আরেকটা টাইপ পড়ছিলাম যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যেমন পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2 জোড়া, অ্যামোনিয়াতে আছে 1 জোড়া, তাহলে কিন্তু এখানে বন্ধন কোণের মানটা 109.5 থাকবে না, আকৃতিও কিন্তু চতুস্থলকীয় থাকবে না, কারণ এই যে মুক্ত জোড়ের প্রভাবে কিন্তু এদের বন্ধন কোণের মানগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস ইট, যে এটা আই হোপ বুঝতে পারার কথা। আমি গত ক্লাসে জিনিস আমরা বলছিলাম সেটা হলো যে
দুনিয়ার সকল অ্যালকেন যারা আছে তাদের মধ্যে সংকরায়ন ঘটে sp সংকরায়ন, তারপরে হচ্ছে তোমার তো এখন ওকে যদি আমরা বলি যে sp দ্বিসংকরায়ন, এখন আমরা ওই যে বললাম দুনিয়ার সকল অ্যালকেনে sp3 সংকরায়ন ঘটে, তারপরে হচ্ছে তোমার অ্যালকিনে sp2 সংকরায়ন ঘটে, কাইনে sp সংকরায়ন ঘটে। এখন আমরা এই সংকরায়নের ব্যাপারটা এখন একটু এখানে ক্লিয়ার করি। গত ক্লাসে আমরা সেটা রেকর্ড করতে গিয়ে পারি নাই, আমরা এখন আজকে বুঝাইতে পারবো। আই হোপ এটা ঘটনাটা সম্ভবত এইখানে আছে। ধরো ইথাইন, আমি আমাদেরকে একটা কাজ করি, তাহলে ব্যাপারটা বোঝানো সোজা হবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে এই বক্সটা তোমরা সবাই মনে রাখবা, সকল CN is 2SN plus 2 sp3 সংকরায়ন। এবার আসো সকল অ্যালকিন CN is 2SN এ sp2 সংকরায়ন এবং সকল অ্যালকাইনে CN is 2SN minus 2। তো এখন এটাতে সংকরায়ন ঘটে, এইটাই আর কি। এখন তোমাকে বললো যে ইথেন অণুর গঠন ব্যাখ্যা করো, মিথেন ইথিন মনে করো, ইথিন ওকে বললো ইথিন, তার ইথিন হবে C2H4 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখন আমাদের কাজ কি, আমরা আগের মতোই, এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম কি কার্বন, এখানে কিন্তু কার্বন 2 জন আছে, আমরা আগের মতোই কাজ করে দেই। কোথায় চেঞ্জ আছে সেটা দেখি, 1:2। এখন আসো যে এটার মধ্যে এতটুকুই, এখন আমাদেরকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে, 1:2 OSS X py এবং z। এখন এখানে যেটা হবে সেটা হলো, এটা যেহেতু আমরা জানি এটা একটা অ্যালকিন, এখানে কি সংকরায়ন করবে, sp2 সংকরায়ন করবে। এটা একটু ডিফারেন্ট আর কি, আগের মতো মনে রাখলে হয় না। এখন এখানে 4টা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4। এদের ক্ষেত্রে এমন হয় যে যোজ্যতা স্তরে আছে এবং যুগ্ম ইলেকট্রনও আছে, তাও কিন্তু সংকরায়ন অংশ নিবে না, তারা নিবে না। একটা pz অরবিটাল এখানে সংকরায়নে অংশ নিবে না। এটা অনেকটা এরকম যে তোমার আলু ভর্তার মধ্যে তুমি অনেকগুলো আলু দিছো সিদ্ধ করতে, এখানে একটা পাথরের টুকরা পড়ে গেছে, সবাই সিদ্ধ হয়ে গেছে, ও সিদ্ধ হবে না, যে সিদ্ধ হবে না সে অসংকরিত রয়ে গেছে। এখন এটা তোমাদের যে স্পেসিফিক অ্যালকিনের জন্য সেভাবে মনে রাখতে হবে আর কি। তো এখন কি হবে, তাহলে সংকরায়নে অংশ নিবে কে কে নিবে, এখানে ঘটনাটি ঘটবে 2H1 2H2 এবং 2H3 এবং এটা 2pz রয়ে যাবে। এখন আমি তোমাদেরকে এই কার্বন একটার জন্য দেখাচ্ছি, এটার জন্য আমাদের স্ট্রাকচারটা কেমন হবে। এস এর জন্য এটা এস, আর একটা হলো এটা px, যেটা এস এটা px, একটা হলো py, একটা হলো তোমার pz। এখন এরা যখন সংকরায়নে অংশ নিবে, এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি, বুঝাই। এখানে কিন্তু pz আছে, বাট আমি এটা রেড দিয়ে দেখালে তোমাদের জন্য ভালো হবে। pz অরবিটাল কিন্তু এখানে আছে, ও কিন্তু সংকরায়নে কি নিবে না বলো তো, ও সংকরায়নে অংশ নিবে না। এই জন্য আমি রেড করে দেখাচ্ছি। এখন কি এসে দাঁড়ায় খেয়াল করো, এরা যদি আবার চারটা যদি একসাথে তিনটা আর কি একসাথে যদি মিশ্রিত হয়, একটা এস এবং দুইটা পি, এখানে এসপি সংকরায়নের মতোই ঘটবে। এসপি সংকরায়নের মতো ঘটলে কি হবে, যেটা হবে সেটা হলো এখানে এসপি সংকরায়নে তোমার sp2 সরি sp হবে না। এখন এই যে সংকরায়নটা হলো sp, এখানে বন্ধন করে মান কত 120 ডিগ্রি এবং আকৃতিটা হলো তোমার ত্রিভুজাকার।
বুঝছো? এটা তো এসপির জন্য। এখন খেয়াল করে এটা কার্বন। এখন আমরা কি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না, যেহেতু C2H4, কার্বন তো দুইটা, আর একটা কার্বনের জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এখানে তো আমরা তিনটা পাইলাম, কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা লাল। আমি এটা প্রেস করে ইয়া দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি ধরো এই পেন দিয়ে দিলাম, তো এটা ব্যাপারটা দাঁড়ালো এরকম। আকৃতিটাকে আমি এইভাবেও লিখতে পারি। ওয়েট, আমি এই ফরমেশন আঁকলাম। তাহলে এটা একটা কার্বন। এখন এই কার্বনের ক্ষেত্রে এখানে কিন্তু রেড যেটা আছে, জেড, এ কিন্তু আগে থেকেই রয়ে গেছে। ধরো এটা জেড অরবিটাল মনে করো। এখানে আরও একটা কার্বন আছে, একটা কার্বনের জন্য একটা, তো ওই আর কার্বনেও তো sp3 সংকরের sp2 সংকরায়ন ঘটবে, সেখানেও এরকম হবে। সেখানেও তো আবার একটা কি আছে, অসংকরিত জেড আছে। হ্যাঁ, তাহলে এটা একটা কার্বন, এটা একটা কার্বন। খেয়াল করো, এই কার্বন আর এই কার্বন মাঝখানে একটা বন্ধন হলো না? ব্লু যেটা আছে এটাও সংকরিত, এটাও সংকরিত, আর রেডটা অসংকরিত। তাহলে সংকরিত সংকরিত যেটা হলো, এর মধ্যে যে বন্ধন, এটাকে বলে যে সিগমা বন্ধন, এবং এটা সবচেয়ে শক্তিশালী। এখন তুমি খেয়াল করো, যখন আসলে এই বন্ধনটা হয়ে গেছে, তখন কিন্তু এইটা আবার কাছাকাছি আসবে। এখানে একটা বন্ধন হয়ে যাবে অসংকরিতের মধ্যে, এটা ফাই বন্ধন। এখানে একটা, অর্থাৎ আমরা ইরেজ করে আবার যদি লিখি এটা এরকম, এখানকার জন্য যদি একটা বন্ধন হয় কার্বন, এখানে একটা হাত আছে, আবার একটা এখানে একটা বন্ধন, অর্থাৎ নিচেরটা সিগমা, এটা হলো ফাই। আই হোপ আমরা এটা বুঝাইতে পারছি যে তোমাদের ইথানলের গঠনটা। তো এখন খেয়াল করো, চারটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো এটা 1s1, এস অরবিটাল আকৃতি কেমন, গোলকের নেই। এখানে একটা এস অরবিটাল আসবে, এখানে একটা এস অরবিটাল, এইখানে একটা এস অরবিটাল, এখানে একটা এস অরবিটাল। আই হোপ তোমরা এখানে বুঝাইতে পারছি। তাহলে এখন আমরা যদি এরকম কোনো বন্ধন দেখি, এখানে এটা সিগমা, এটা পাই, হ্যাঁ বুঝছো? যদি তিনটা থাকে, একটা সিগমা, বাকি দুটা পাই, এগুলো এইভাবে হয়। তো এটা হলো তোমার ইথাইন অণুর গঠন আর কি। এখন তোমাকে যদি বলে তিন অণুর গঠন, সরি ইথাইন অণুর গঠন, তাহলেও তো তুমি পারবা। কি হবে সেখানে? সিমিলার ঘটনা ঘটবে। তো কার্বনের এটা এটা যদি হয় 6, এটাও 1s2, 2s2, 2p2, তো এটা কি হবে 2s, 2px, 2py, and হচ্ছে 2pz। এখানেও ইলেকট্রন চারটে আছে, কিন্তু এখানে যেহেতু আমরা জানি অ্যালকাইনে যেহেতু কি সংকরায়ন ঘটে না, পি সংকরায়ন ঘটে, তাহলে এখানে একটা পি পার্টিসিপেট করবে। তাহলে কারা কারা পার্টিসিপেট করবে? এইটাই দুইটাই পার্টিসিপেট করবে। এটাকে আমরা এভাবে লিখি কার্বন, তাহলে 1s2, সেটা হবে 2ψ1, 2ψ2, কিন্তু কারা কারা পার্টিসিপেট করবে না, পার্টিসিপেট করবে না, 2y, এন হলো জেড। এই জন্য যেহেতু একটা এবং একটা পার্টিসিপেট করবে, এই জন্য এখানে সংকরায়ন ঘটবে। এখন এখানে কি ঘটবে খেয়াল করো, এখানে যে কার্বনটা আছে তার মধ্যে sp সংকরায়ন করলে তোমরা জানো যে তার আকৃতিটা হয় এরকম সরল রৈখিক। হ্যাঁ, এখানে 180 ডিগ্রি কোণ আছে। এখন কার্বনের জন্য একটা সরল রৈখিক আমি পেলাম দুইটা। এখানে আবার দেখো ওয়াই আর জেড কিন্তু এখানে কি রয়ে গেছে বলো তো, অসংকরিত রয়ে গেছে। তাহলে ওয়াই এটাও কিন্তু এখানে একটা অসংকরিত অরবিটাল। এবার এদিকে আমি আরেকটা দিয়ে আঁকি গ্রিন দিয়ে, এটাও কিন্তু একটা অসংকরিত অরবিটাল। তাহলে এখন আসো, ব্লুটা হলো সংকরিত অরবিটাল, তাহলে এটা একটা কার্বন, ওর সাথে আরও একটা কার্বন এভাবে সেট আপ হবে। হ্যাঁ, ওই আগের ঘটনায় আমি রেড আবার দিয়ে দেখাই, তাহলে এখানে আসো, ওয়াইটা এখানে থাকবে, তাহলে আবার গ্রিনটা দিয়ে আমি এখানে, খেয়াল করো এখানে দুইটা কার্বনের মধ্যে দেখো এখানে একটা সিগমা বন্ধন হয়েছে, তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের, তাহলে কার্বন কার্বন সিগমা। আবার এই ব্লু গ্রিন যেটা আছে, এই গ্রিনটার সাথে ওর উপরে গ্রিনটার একটা বলি না, তোমরা হচ্ছে এটাকে কি বলে, কান টানলে মাথা আসে, একটা অবস্থা হবে। এটা যখন কাছাকাছি চলে আসবে তখন এই দুইটাও কাছাকাছি চলে, তখন এখানে একটা ফাই বন্ধন হবে অসংকরিত, তাই তাহলে এটা একটা বন্ধন, পাই বন্ধন। তারপর এখানে কি করবো, লাল এইটার সাথে লাল এইটারও একটা বন্ধন হবে, এটাও একটা পাই বন্ধন, তো এখানেও একটা পাই বন্ধন হবে। তো এটাই হলো যে তোমার ইথানলের গঠন। বাকিগুলোতে হাইড্রোজেন বসে যাবে, এই দুইটাই। এটাই হলো যে আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের স্ট্রাকচার। এখন আমরা দেখবো বেসপার তত্ত্ব। বেসপার তত্ত্বটা কীরকম এখন খেয়াল করো, আমরা যদি এটা করি যে আমি বলি যে পানির কি সংকরায়ন ঘটে এবং
এর বন্ধন কোণের মান কত? তো এটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ আসা জিনিস। তো বিষয়টা কিরকম? তোমাদেরকে আমি যদি এরকম বলি, এতে কিন্তু অ্যাকচুয়ালি sp2 তো কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। তাহলে এখন আসো 6 নাকি 8, নিজেই তো ভুলে গেলাম। 8 1s2 2s2 2 কত হবে বলো তো? 4। তাহলে এখন আসো এখানে এতটুকু পর্যন্ত শেষ শক্তি স্তর। এখন খেয়াল করো, তাহলে এটা 1s2 2s x y এবং z সংকরণ ঘটেছে। এখন আসো এইখানে লাস্ট শেল যেটা, এটা তাই না? এখন ইলেকট্রন আছে কটা? 6টা। 6টা বসবে 1 2 3 4 5 6 এরকমই তো। তাহলে লাস্ট শেলে কে কে আছে? একটা এস আছে, কটা পি আছে? 3টা পি। এই জন্য এখানে কি ঘটবে বলতো? sp3। কিন্তু এখানে যেটা আছে দেখো, এখানে কিন্তু একটা 2টা বন্ধন জোড়, 2টা মুক্ত জোড় এরকম আছে। এখন এই ঘটনাটার কারণে এখানে যেটা হয়, আমি স্ট্রাকচারটা এরকম দেখাই। sp3 তো, তাহলে তোমাদের এখন বলার কথা ছিল 109.5 ডিগ্রি আকৃতি হলো চতুস্থলকীয়। তো তা এখানে হবে না, কারণ এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন কিভাবে তুমি সেটা বুঝবা? যৌগের মুক্ত জোড় আমরা বের করতে পারি এইভাবে। ধরো এটা পানি তো অক্সিজেন, তাহলে অক্সিজেন এটা নিউক্লিয়াস, 2টা ইলেকট্রন। এখন আসে ঘটে এরকম। এখন ও হাইড্রোজেনের সাথে আবার কি করবে? বন্ধনে অংশ নিবে। ধরো 2টা দিয়ে নিছে, বোঝার জন্য বললাম আর কি। এখন আরো বাকি রয়ে গেছে কয়টা? এক জোড়া, এক জোড়া, এগুলোকে আমরা বলি মুক্ত জোড়। এখানে মুক্ত জোড় আছে এই 2 জোড়া। এরা তো হাইড্রোজেন আসে, তার সাথে বন্ধন অংশ নেবে। মুক্ত জোড় থাকার কারণে বন্ধন কোণের মানটা কিন্তু কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। এখন কেন ভিন্ন হবে সেটার জন্য আমাদের একটু বেসপার থিওরি বুঝতে হবে। বেসপার থিওরি কি? খেয়াল করো, তোমার কাছে মনে করো একটা পানি অণু আছে। পানির অণুর স্ট্রাকচারটা কেমন? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে যেটা হয়, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে। ধরো আমরা অক্সিজেন ইলেকট্রনগুলো লাল মনে করতেছি, 6টা ইলেকট্রন থেকে সে এখানে একটা দিছে, এখানে একটা দিছে, আরও এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে, তার বলে আরো 2 জোড়া। এখন এই ইলেকট্রনগুলোর কিছু নাম আছে, এরা বন্ধনে অংশগ্রহণ করে, যে এদেরকে বলা হয় বন্ড পেয়ার। এদেরকে বলা হয় বন্ড পেয়ার। লোন পেয়ার, এটা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না। এটাও যেহেতু ঋণাত্মক চার্জ এবং এটাও যেহেতু ঋণাত্মক চার্জ হওয়ায় এখানের মধ্যে একটা বিকর্ষণ আছে। অর্থাৎ প্রথম বিকর্ষণটা হয় এই লাল লাল 2টার সাথে, লোন পেয়ারের সাথে বিকর্ষণ হয়। এরপরে বিকর্ষণ হয় এই লাল কালো এই পেয়ারের সাথে এইটার, অর্থাৎ লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের একটা বিকর্ষণ হয়। আবার দেখা যায় এটার সাথে এটার একটা বিকর্ষণ হয়। এই বিকর্ষণটা বলি বিপি, বন্ড পেয়ার। তবে এই বিকর্ষণের ক্ষেত্রে একটা ক্রম হলো এটাই, যে এই বিকর্ষণের মানটা সবচেয়ে বেশি, এটা তার তুলনায় কম, এটা সবচেয়ে কম। এটাকে আমরা বলি হলো বেসপার থিওরি। অর্থাৎ একটা পানির অণু বা মুক্তজোড়ওয়ালা এক যৌগের মধ্যে লোন পেয়ার এবং লোন পেয়ার বা বন্ড পেয়ার এদের মধ্যে বিকর্ষণের মানটা সবচেয়ে বেশি লোন পেয়ারে, আর সবচেয়ে এর থেকে কম লোন পেয়ার বন্ড পেয়ারে, সবচেয়ে কম হলো বন্ড পেয়ার। এটা কেন কম এটাও আমরা চিন্তা করতে পারি। বন্ড পেয়ার যারা, তারা কিন্তু একটা বন্ধনে অংশগ্রহণ করে ফেলেছে, ফলে তাদের শক্তি কিছুটা কমে গেছে, তখন তাদের এই যে তীব্রতাটা কম। লোন পেয়ার কিন্তু তারা কেউ একটা বন্ডে অংশগ্রহণ করে নাই, তাহলে তাদের তো তীব্রতাটা কম থাকবে। তো সেই জন্য আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আসলে আমরা ব্যাপারটা বুঝাই তোমাদের, যে
কেন এরকম হয় যে লোন পেয়ার বন্ড পেয়ার থাকলে বন্ধন কোণের মানটা কেন হয়ে যায় আমি জানি না, আমি এখানে তোমাদেরকে বুঝাইতে পারবো কিনা ঠিক মতো, কথাটা অনেক সময় দূর ডিসেন্ট লার্নিংয়ে বোঝানো যায়ও না সাধারণত। আমরা তোমাদেরকে এটা ব্যাপার বলি, খেয়াল করো তো, আমি আবারও আঁকি পানির অণুটা। অক্সিজেন এখানে আছে, ধরো তোমরা বোঝার জন্য বলতেছি, এই হাইড্রোজেন এখানে আছে, ধরো এই কোণের মানটা হলো 109.5, যেহেতু 109.5। এখন যেটা হয়েছে এখানে যে আবার দুইটা জোড়া আছে মুক্ত জোড়ের, কি হবে, আবার বিকর্ষণ করবে, এই কোণটাকে ছোট করে দিবে। এই যে এখানে বিকর্ষণের মান তো, এরা পরস্পরকে বিকর্ষণ করে এই কোণটা দিক দিয়ে এটা চাপিয়ে দেয় আর কি। এই জন্য এই জায়গা থেকে সরে, ধরো এখানে 109.5 ছিল, তো এই জায়গা পর্যন্ত কমাই দিয়েছে, এই জায়গা কমাই দিয়ে এটা 104.5 ডিগ্রি হয়ে যায়। সের কারণে ওই যে লোন পেয়ার বিকর্ষণের কারণে। আমরা তাহলে এখন একটা সহজে লিখতে পারি যে পানিতে যেহেতু sp3 সংকরায়ন ঘটে, সেহেতু এর বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি এবং আকৃতি চতুস্তলকীয় হওয়ার কথা। বললাম চতুস্তলকীয় হওয়ার কথা, কিন্তু পানির অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকায় lone pair is greater than lone pair bond pair is greater than bond pair কারণে, বিকর্ষণের কারণে কথাটি লিখতেছে, এর বিকর্ষণের কারণে পানির বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে অথবা হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি এবং আকৃতি উল্টো বি আকার হয়। এটাই আর কি। অ্যামোনিয়ার ক্ষেত্রেও বিষয়টা এরকম, জাস্ট এটা বুঝলে হয়ে যাবে। অর্থাৎ আমরা এক লাইনে সহজ করে বললে, এখানে sp3 সংকরায়ন ঘটছে, তার এর বন্ধন কোণ 104.5 আকৃতি চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, তো ওর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে লোন পেয়ার বিকর্ষণের কারণে এই বন্ধন কোণের মানটা 109 থেকে হ্রাস পেয়ে 104 হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা 109 থেকে হ্রাস পেয়ে 107 হয়। এখন কথা হলো, এটা 4 হয়ে যায়, এটা 7 হয়ে যায় কেন? কারণ অ্যামোনিয়ার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন এখানে আছে, লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার, অর্থাৎ এই বিকর্ষণটা কিছুটা কম। বিকর্ষণ বেশি হলে বন্ধন করে মান কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমাদের আর বাকি থাকলো তোমার সেটা হলো জটিল যৌগের সংকরায়ন। আমরা আগামী ক্লাসে জটিল যৌগের সংকরায়ন দেখব এবং এর মাধ্যমে আমাদের জটিল যৌগের সংকরায়ন শেষ হবে। সাথে আমরা আবার ফাজানের নীতিও ধরবো এই ক্লাসে। তো থ্যাংক ইউ, আমরা নোট করে ফেলবো আর কি পর্যন্ত সংকরায়ন।